আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। রাজধানীর 3 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অনেক, কঠোর অবস্থানে পুলিশ। হাসিনার বক্তব্য প্রচার হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডাক্তার জাহেদের, বিদ্বেষমূলক না হলে আইনগত বাধা নেই জানালেন চিফ প্রসিকিউটর। সবার মতামত নিয়ে সংবিধান সংশোধন করবে বিশেষ কমিটি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দল নাম না দিলেও নেওয়া হবে মতামত। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা জানালেন সংস্কৃতি মন্ত্রী। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং দেশজুড়ে গ্যাস সংকট চরমে, বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, কম চলছে গাড়ি, জ্বলছে না চুলা। শিগগিরই সমাধানের আশ্বাস সরকারের। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর 3 শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় 2 ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সেমিনারে প্রধান ফটকে প্রবেশ করাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। ছাত্র সংগঠন ছাত্রদল করার অপরাধে যদি তাকে ক্যাম্পাসে মারধর করা হয়, ছাত্রদলকে ট্যাগ দেওয়া খুব ইজি, তাই আপনি ট্যাগ দিয়ে দিবেন, আপনার অত্যাচার করবেন ক্যাম্পাসে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সমকামিতা চালু করবেন, এগুলো তো ছাত্রদল বরদাস্ত করবে না। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কারো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ঢাকা কলেজ এলাকাতেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আমাদের সকলে মিলে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি উভয় পক্ষকে, এবং এখন এটা শান্ত হয়েছে। নিশ্চয়ই এই ব্যাপারে আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে এর প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সে ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার পরিবেশ নিরাপদ রাখতে শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ তৈরি করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। চলতি মাসে আরও 3টি মামলার রায় এবং 1 বছরের মধ্যে জুলাইয়ের সব মামলার বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল বিরোধী ও বিদ্বেষমূলক কথা ছাড়া গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই বলেও জানান তিনি। তবে ভিন্ন কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। জে মাহমুদের রিপোর্ট। 24 জুলাই আগস্টে সংগঠিত হত্যাযজ্ঞ এবং আওয়ামী শাসনামলের গুম খুনে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে পেরিয়েছে 2 বছর।
দুপুরে মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, জুলাইয়ের মামলার বিচারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে প্রসিকিউশন। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় শেখ হাসিনার বক্তব্য দেয়া ঘিরে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে বলেন, ট্রাইব্যুনালের কাজ ওনাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকর করা। উনি বক্তব্য দেখ অথবা না দেখ, তাতে আমাদের এই ট্রাইব্যুনালের সাথে তো এইসব কাজের কোনো সম্পর্ক নাই। আমাদের কোর্টের একটা কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। এদিকে সচিবালয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। গেল বছরের 17 নভেম্বর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। That is sentence of death. জিএম মাহমুদ, RTV, ঢাকা। Please. ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আয়োজিত এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। তিনি আরও দাবি করেন, ওই ফোরামে কোনো মতামত প্রকাশ করা হলে ভারত সরকার এর কোনোটি সমর্থন করে না। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখার অনুরোধ করার পর নিজেদের অবস্থান পরিষ্কার করল দিল্লি। সবার মতামত নিয়ে গ্রহণযোগ্যতা বজায় রেখে সংবিধানে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চায় সরকার। কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই বলেও জানান তিনি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সাংবিধানিক উপায়ে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই জাতীয় সনদ। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত 12 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জুলাই অভ্যুত্থান ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে আইন সংশোধন ও বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী। জানান, জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদকে বাইপাস করে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেয়া হবে না। জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সংস্কার কমিশনের 48টি প্রস্তাবের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। সমঝোতার ভিত্তিতে সনদ বাস্তবায়ন ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দেন তিনি। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। এদিকে এখনো কমিটিতে কোনো সদস্যের নাম দেয়নি বিরোধী দল। সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলীয় সংসদ সদস্যদের পরামর্শ গ্রহণ করবে কমিটি। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল
সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আশ্বাস দেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ এই কমিটির সদস্যরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামীকাল সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রথম দিন শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে। সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী প্রবেশ করতে পারবে। বড়দের জন্য টিকিট মূল্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা। আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে, সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতির কোনো কিছু আছে কিনা। থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট অন কোর্স। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাতকে ঠিক করতে সময় লাগবে, তবে অজুহাত দিয়ে সংকট এড়াতে চায় না সরকার। সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়। 31 দফা এখন আর বিএনপির নয়, এটি জনগণের 31 দফা বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। 17 বছরের অপ্রতিরোধ্য। প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়, এ কৃতিত্ব সর্বস্তরের জনগণের। বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। বক্তব্যে গুরুত্ব পায় চলমান গ্যাস সংকট সহ পুরো জ্বালানি খাতের প্রসঙ্গ। দ্রুতই সংকট সমাধানের পদক্ষেপ তুলে ধরেন তিনি। তেল বা গ্যাস এইসব বিষয় জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, বিপর্যস্ত শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক ব্যবস্থা সচল করতে তার সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান। একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে, প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নেন তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করার দুঃসাহস করলে আর পালানোর পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। যারা জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের জীবনকে তছনছ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা বলেন, এখন অনেকেই নিজেদেরকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করছে, অথচ আন্দোলনের কঠিন দিনগুলোতে কেউ আন্দোলনকারীদের পাশে দাঁড়ায়নি। বর্তমান সরকার গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি। শুরু হয়েছে, যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। 5 আগস্ট পরবর্তী দেশের গণতন্ত্রের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র হচ্ছে তা দেশের মানুষ সফল হতে দেবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় একথা বলেন তিনি। জানান, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন আইনি সেবা পান তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। এ সময় মিথ্যা তথ্য দিয়ে যেন দেশের অগ্রযাত্রা ব্যাহত না করা হয় সে বিষয়ে নতুনদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করি, কিন্তু সাধারণ নিপীড়িত মানুষ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন আদালতের কাছে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও একইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা সহ টেকসই সমাধান নিশ্চিত করতে এদিন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন, বাসাবাড়ি, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। অন্যদিকে দিনের বড় একটি সময়ে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর বেশিরভাগ স্টেশনে কোনো গ্যাসই নেই। কিছু সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও তেমন চাপ নেই। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত চালকরা। তারা বলছেন গ্যাসের অভাবে নির্ধারিত অনেক ট্রিপ বাতিল করতে হচ্ছে। এই যে সিরিয়াল দিছি গ্যাস নাই, দেখবেন গ্যাস ঢুকছে 60 টাকা থেকে 80 টাকা, সর্বোচ্চ 100 টাকা যদি একটু ভালো ঢুকে। তখন এই যে পাম্পে যাবো এবং 60 টাকার বা 70 টাকার গ্যাস ঢুকবো, আবার অনেক পাম্পে যাইলে ঢুকুনের পরে কইতে আছে নাই বন্ধ। এখন গ্যাস লমু 300 টাকার গ্যাস ঢুকবো, 300 টাকার গ্যাস দিয়ে আমি টঙ্গি বন্ধ যাইতে আবার গ্যাস লইতে হবে। শুধু পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর অনেক এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। এক মাসের উপর হইবে গ্যাস আমরা পাই না। এরপর রাত্রে একটু আসে, টিপটিপে আসে। এরপর আমরা রান্না করতে যাই, ভাতের পানি বলক হয় না, গ্যাসটা টিপ করে নিভে যায়। রাত্রে যে গ্যাস আসে 12টার পরে টিপ টিপ করে জ্বলে, যেটা মানে না জ্বললেই নাই। আমরা আসলে দীর্ঘদিন গ্যাসের বিল দিচ্ছি, কিন্তু আমরা এটার কোনো গ্যাস পাই না। আমরা এটা সরকারের কাছে দ্রুত এটা একটা সমাধান চাই। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের বোঝাও বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। দেশের তৈরি পোশাক শিল্পে এখন বড় চ্যালেঞ্জ গ্যাস সংকট। গ্যাসের স্বল্পতায় অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। দ্রুত সময়ে সংকট কেটে যাবে বলে আশা করছেন পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তারা। সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রাজধানীর একটি ক্লাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সিবিশন উপলক্ষে বিটিএমইএ ও বিজিএমইএ এর সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। এতে শিল্পোদ্যোক্তারা চলমান জ্বালানি সংকট নিয়ে কথা বলেন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিনিয়োগ বান্ধব নীতি এবং শিল্পের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন। আমরা চাচ্ছি দুজন মিলে এমন পলিসি হোক যেটা সরকারের জন্য কিন্তু সুবিধা হয় এবং কস্ট এফেক্টিভ হয়, আমাদের জন্য কিন্তু কস্ট এফেক্টিভ হবে। গ্যাসের স্বল্পতায় অনেক কারখানায় 60 থেকে 70% উৎপাদন হচ্ছে জানিয়ে বিজিএমইএর সভাপতি এর নেতিবাচক প্রভাব রপ্তানিতে পড়ছে বলেও জানান। 2 সপ্তাহ ধরে যে গ্যাসের সমস্যা, সেটার জন্য আমাদের প্রায় 30 থেকে 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। ক্ষতি যেটা হয়েছে, একটা হচ্ছে আর্থিক ক্ষতি, আর আমরা বেশি কনসার্ন
যে যেন বায়ারদের আস্থাটা নষ্ট না হয়। রপ্তানি সক্ষমতা বাড়াতে বিজিএমইএ এবং বিটিএমইকে একই সঙ্গে কাজ করার প্রত্যয় জানান বিটিএমইএ সভাপতি। একসাথে কাজ করতে না পারি তাহলে টার্গেটের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো না, কথাটা সত্যি। এটা আমরা উপলব্ধি করি, ফিল করি এবং আল্লাহর রহমতে আমরা দুটো অ্যাসোসিয়েশন একসাথে কাজ করছি অনেকদিন ধরে এবং আগামীতেও করব বলে বোধ করি। এদিকে চলমান গ্যাস বিদ্যুৎ সংকট অচিরেই সমাধানের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসার লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে এবং সবকিছুর পরও কিছু সংকট হবে যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। স্বৈরাচার হাসিনাকে দেশে এনে শাস্তির আওতায় নিয়ে আসার কথাও বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আমরা ওনাকে চাইছি আপনি আসুন। আব্দুর রহিম, RTV, ঢাকা। রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে স্পা ও ম্যাসাজ সেন্টারের সংখ্যা। বাইরে থেকে এগুলোকে স্বাস্থ্য সেবা বা সৌন্দর্য চর্চার কেন্দ্র মনে হলেও এসব স্পা সেন্টারে চলে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, যুব সমাজ ধ্বংসের এই কালচার থেকে বের হতে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। এসব অপতৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীতে কতগুলো স্পা সেন্টার রয়েছে তার সঠিক তালিকা নেই কারো কাছে। হোটেল, বিউটি পার্লার, সেলুন ও ফিজিওথেরাপির নামে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এসব অবৈধ স্পা সেন্টার। গুলশান বনানীর আবাসিক এলাকায় গড়ে ওঠা স্পা ও মিনি পতিতালয়ে কাস্টমারদের চাহিদা মতো এনে দেওয়া হয় বিভিন্ন মাদকদ্রব্য। বিভিন্ন বয়সী মেয়েদের জন্য দিতে হয় আলাদা আলাদা অর্থ। অপরাধের আকড়া স্পা সেন্টারে মাদক ও অসামাজিক কার্যকলাপ ছাড়াও অবাধে চলে ব্ল্যাকমেইলিং। গুলশান ৯৯ নম্বর রোডের ৩৩ নম্বর ভবনের দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্পা সেন্টারের নামে মাদক ও দেহ ব্যবসা করে আসছে একটি দালাল চক্র। ভবনে প্রবেশের চেষ্টা করলে গার্ডের বাধার মুখে পড়তে হয় টিম RTVকে। একইভাবে গুলশান ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে ফিজিওথেরাপির নামে চলছে দেহ ব্যবসা। ক্যামেরা দেখেই তালা লাগিয়ে দেওয়া হয় ফ্ল্যাটের প্রধান ফটকে। টাকার বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টাও করে স্পা সেন্টারের দালাল চক্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তহিদুল হক বলেন, এসব স্পা সেন্টারগুলো বন্ধ করা না হলে মানুষের নৈতিক অধপতন ঘটানোর ক্ষেত্রে একটি মহামারী অবস্থার সৃষ্টি হবে। স্পা সেন্টারগুলোতে যে ধরনের অপরাধগুলো হয়, এই অপরাধগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদের কেউ কেউ যখন এই ধরনের অন্যায় কাজের সমর্থন দেন তখন তো এই কাজগুলো তো বাড়বে। এই প্রশ্নে সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ না দেয় তাহলে এটা বন্ধ করা খুব কঠিন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য সমাজের ধর্মীয় প্রতিনিধি ও সংগঠনগুলো চাপ তৈরি করলে একটি ইতিবাচক অবস্থা তৈরি হবে। সমাজের মধ্যে ধর্মীয় নেতা বা সংগঠক হিসাবে চাপ তৈরি করলে তখন একটা ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা। RTVতে সংবাদ প্রচারের পর ফরিদপুর 5টি অননুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। দুপুরে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো আলজারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মামুনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। অভিযানকালে এসব প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন। 5টা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি এবং 5টারই কার্যক্রম আমরা আজকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের এই পরিদর্শন অব্যাহত থাকবে। যেখানে নিয়ম বহির্ভূতভাবে স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো আমরা সরকারের নির্দেশনা মোতাবেক আমরা সেগুলো বন্ধ করে দেব।
বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের জারি করা অতিরিক্ত শুল্ককে চ্যালেঞ্জ জানিয়ে এবার মামলা করেছে 25টি মার্কিন অঙ্গরাজ্য। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী পক্ষে রয়েছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ওয়াশিংটন, উইসকনসিন, পেনসিলভানিয়া, কেন্টাকি সহ 25টি রাজ্য। গত মাসে বাংলাদেশ, ভারত, কানাডা, চীন সহ 60টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের উপর 10 থেকে 12.5% অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মামলা দায়েরের পর এক বিবৃতিতে এই অবৈধ শুল্ক আরোপের কড়া সমালোচনা করেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলো বলেন, জোরপূর্বক শ্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করে সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ডারউইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলনে দারুণ সময় কাটানোর পর দ্বিতীয় দিনেও পূর্ণ সেশন ঘাম ছড়িয়েছে সব ক্রিকেটার। নতুন কন্ডিশনে দলের সব ক্রিকেটার ফিট আছেন। দ্বিতীয় দিনে অনুশীলনে 3 ডিপার্টমেন্টেই শিশুদের তালিম দিয়েছেন কোচ ফিল সিমন্স। ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট। ম্যাকেতে 22 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে 2 দল। এর আগে 6 আগস্ট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।